আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি যে আমরা আমাদের কোরআনিক আরবিক কোর্সের আজকে দ্বিতীয় সেশনে জয়েন করেছি। আমরা আলহামদুলিল্লাহ গত রবিবারে আমাদের ক্লাস শুরু করেছি, আমাদের প্রথম সেশন অলরেডি হয়েছে এবং আশা করি যারা অ্যাডমিশন নিয়েছেন, রেজিস্ট্রেশন করেছেন তাদের সকলকে গ্রুপে অ্যাড করা হয়েছে এবং গ্রুপে আমরা আজ সকালে আমাদের আগের ভিডিও, তারপর হচ্ছে নোটস, সেগুলো সব দিয়ে দেওয়া হয়েছিল আগেই, আজকে আবার দিয়ে দেওয়া হয়েছে। তো কেউ যদি এখন পর্যন্ত গ্রুপে অ্যাড না হয়ে থাকেন তাহলে কাইন্ডলি আমাদেরকে মেসেজ দিবেন, আমরা গ্রুপে অ্যাড করে দিব। তো আমরা কোরআনীয় আরবি শিক্ষা যে বইটি, এই বইটি পড়ছিলাম এই বইটি থেকে, এবং গত ক্লাসে আলহামদুলিল্লাহ আমরা মেইন যে বিষয়গুলো শিখেছি সেটা যদি আমি একটু সামারাইজ করি, সেখানে মূলত আমরা আলোচনা করেছিলাম যে আমরা যে কথা বলি, যে ভাষায়, যে কোনো ভাষায় আমরা কথা বলি, সে ভাষার কিছু উপাদান থাকে। তো মেইন তিনটা উপাদানের কথা বলা হয়েছিল। প্রথমত বাক্যের কথা বলা হয়েছিল, যে বাক্য হচ্ছে আমরা একটা পূর্ণাঙ্গ মনের ভাব প্রকাশ করা, এটাকে একটা পূর্ণাঙ্গ বাক্য বলে। তো এটা ভাষার একটা আপনার এলিমেন্ট, একটা উপাদান। তো বাক্যকে যদি ভালো করে দেখি তাহলে দেখবো যে আমরা এখানে কিছু শব্দের সমষ্টি, অর্থাৎ কিছু শব্দ মিলে একটা বাক্য গঠিত হয়। তো শব্দ হচ্ছে ভাষার আরেকটা এলিমেন্ট, সেকেন্ড এলিমেন্ট। এবং শব্দকে যদি আমরা দেখি তাহলে দেখবো যে সেটা মূলত একটা লেটার ছাড়া আর কিছুই না, কিছু লেটার ছাড়া আর কিছুই না, অর্থাৎ কিছু বর্ণ অথবা হচ্ছে আপনার হরফ। তাহলে এই যে হরফ বা বর্ণ বা লেটার, এটা হচ্ছে ভাষার সর্বকনিষ্ঠ এবং ক্ষুদ্রতম এলিমেন্ট, ক্ষুদ্রতম হচ্ছে আপনার উপাদান। তো এই বিষয়গুলো আমরা আলোচনা করেছিলাম, এবং আমরা আলোচনা করেছিলাম যে আরবি গ্রামারে সাধারণত বাক্য এবং শব্দ নিয়ে আলোচনা করা হয়, আর হরফের যে বিষয়টা, এটা উচ্চারণের বিষয়, মাখরাজের বিষয়, এগুলো মূলত তাজউইদের মধ্যে আলোচনা করা হয়। তো আমরা শব্দ এবং বাক্যের কিছু বেসিক বেসিক যে বিষয়, সেগুলো আমরা আলোচনা করছিলাম যে আহ আরবিতে শব্দ যেটা, এটাকে বলা হয় কালিমা। ঠিক আছে, আরবিতে শব্দ যেটা, এটাকে কালিমা বলা হয়। এবং আপনার আহ যেটাকে ইংলিশে আমরা ওয়ার্ড বলি। তো বলেছিলাম যে প্রত্যেক ভাষাই ওই ভাষার যারা গ্রামাটিশিয়ান আছে অথবা হচ্ছে ভাষাবিদ আছে, ব্যাকরণবিদ আছে, তারা সেই সব ভাষার শব্দকে কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করেন। যেমন বাংলা ভাষায় আমরা জানি পদ পাঁচ প্রকার: বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। তো পাঁচ ভাগে ভাগ করা হয়েছে। ইংলিশে পার্টস অফ স্পিচ আমরা দেখি আটটা ভাগে ভাগ করা হয়েছে। আর আরবিতে এই কালিমাকে বা শব্দকে তিনটা ভাগে ভাগ করা হয়: একটা হচ্ছে ইসম, একটা হচ্ছে হরফ, ফেল, আর একটা হচ্ছে হরফ। ইসেম, ফেল, হরফ। তো এই আলোচনা আমরা করেছিলাম। ইসেম বলেছিলাম হচ্ছে মূলত বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, কোনো কিছুর নাম, নামের পরিবর্তে যে জিনিস ব্যবহার হয়, বা গুণবাচক কোনো শব্দ, এগুলোকে ইসেম বলা হয়। আর ফেল বলা হয় এমন কাজ যেটার ভেতর কোনো সময় থাকে, যেমন করেছিলাম, খেয়েছিলাম, আসবো, খাবো, যাব, লিখছে, পড়ছে, বলছে, এগুলোকে ফেল বলা হয়। আর হরফ হচ্ছে অব্যয়, মানে কনজাংশন, ইন্টারজেকশন, সেগুলো হচ্ছে আপনার হরফ। যেমন হচ্ছে ফি, ইলা, মানে হচ্ছে মধ্যে, ভেতরে, দিকে, প্রতি, থেকে, এই উপরে, নিচে, এগুলোকে বলা হয় আপনার হরফ। এগুলো হচ্ছে আমরা কালিমার প্রকার পড়েছি, এবং তারপরে আর একটা বিষয় পড়েছি, সেটা হচ্ছে বাক্য। যে আরবি ভাষায় সাবলীল যে বাক্য, যেটাকে জুমলা বলা হয়, এই জুমলাকে দুই ভাগে ভাগ করা যায়। আহ মানে প্রথমে যদি ফেল দিয়ে শুরু হয় তাহলে জুমলায় ফেলিয়া হবে সেটা, আর যদি ইসিম দিয়ে শুরু হয় জুমলাটা বা বাক্যটা, তাহলে সেটাকে জুমলা ইসমিয়া বলা হবে। এই হচ্ছে 2 মিনিটে গত ক্লাসের সামারি আলোচনা করলাম। তো ইতিমধ্যে আপনারা অবশ্যই এগুলো প্র্যাকটিস করেছেন, নোট করেছেন, আহ শুনেছেন, দেখেছেন বইতে। তো আশা করি এই বিষয়টা সর্ট আউট হয়ে গিয়েছে, কারো কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকার কথা না। তো আমরা আজকে চলে যাব আমাদের দ্বিতীয় সেশনে। হ্যাঁ, তো
দ্বিতীয় সেশনে যাওয়ার আগে এখানে প্রথম সেশনের শুরুতে কিছু বিষয় আছে, ঠিক আছে? তো সেই বিষয়টাই যাওয়ার আগে, মানে মূল এখানে আসার আগে আমি একটু আপনাদের নিয়ে যাই হচ্ছে আমি যেভাবে নোট করে গত ক্লাসে বোঝানোর চেষ্টা করেছিলাম সেভাবে একটু বোঝানোর চেষ্টা করি। গত ক্লাসে অনেকে বলছিলেন যে ফন্ট ছোট হয়ে যায়, আমি একটু বড় করে দিচ্ছি যাতে করে বুঝতে পারেন আপনারা। তো দেখেন একটা ইসিম, তাহলে আমরা দেখেন কি পেলাম সোফার, আমরা কি কি পেয়েছি? আমরা পেয়েছি কালিমা। কালিমা মানে হচ্ছে শব্দ। তো এই শব্দ তিন প্রকার আমরা এটা পেয়েছি, এটা শব্দ হচ্ছে তিন প্রকার, ঠিক আছে? প্রথমটাকে বলা হয়েছে ইসম, তারপরটাকে বলা হয়েছে ফেল, আর তারপরটাকে বলা হয়েছে হরফ। এগুলো আমরা জানি কাকে বলে কোনটা কি, ঠিক আছে? এখন আমাদের দ্বিতীয় অধ্যায় থেকে, এগুলো মূলত ছিল সব প্রথম অধ্যায়ের আলোচনা, হ্যাঁ? এখন দ্বিতীয় অধ্যায়ে থেকে মূলত আলোচনা শুরু হবে এই যে ইসিম দেখতে পাচ্ছেন সেই ইসিমের, ঠিক আছে? তাহলে দ্বিতীয় অধ্যায় থেকে মূলত শুধুমাত্র দ্বিতীয় অধ্যায় না, দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম এভাবে আমরা দেখতে থাকবো যে অনেকগুলো অধ্যায় ইসিমের আলোচনা করা হবে, ঠিক আছে? এখন ইসিমের কি আলোচনা করা হবে এটা একটু দেখি আগে। এখন একটা ইসিম যেমন ধরেন বাংলায় যদি আপনি যে কোনো একটা শব্দ নেন, যেমন ধরেন বই, এটা একটা শব্দ, তাই না? তারপরে কলম, এটা একটা শব্দ। মাদ্রাসা, এটা একটা শব্দ। তারপরে হচ্ছে টেবিল, এটা একটা শব্দ। তো এইভাবে আপনার আকাশ, এটা একটা শব্দ, ঠিক আছে? এইভাবে এগুলো হচ্ছে শব্দ এবং এগুলো সবগুলোই ইসিম, ঠিক আছে? এগুলো কোনো একটা জিনিসের নাম, আহ মানে কোনো জিনিসের নাম আর কি। তো বই কি জিনিস আমরা সবাই জানি, এটা একটা জিনিসের নাম, যেটা পড়া হয়। কলম যে জিনিস দিয়ে লেখা হয় সেই জিনিসের নাম, সেটাকে কলম বলে। তারপরে হচ্ছে মাদ্রাসা, টেবিল, এগুলো সবই হচ্ছে ইসিম। এখন এই যে ইসিম নিয়ে হচ্ছে আমাদের আলোচনা। এখন দেখেন আপনারা একটু চিন্তা করেন, একটা ইসিমকে কতগুলো দৃষ্টিভঙ্গি থেকে আমরা দেখতে পারি, ঠিক আছে? তারপরে আরো কিছু উদাহরণ দেয়, যেমন ধরেন সে, তারপরে হচ্ছে তুমি, তারপরে হচ্ছে ধরেন আরিফ, তারপরে হচ্ছে সালমা, তারপরে হচ্ছে ধরেন আপনার যদি বলি সুন্দর, এই শব্দটাও হচ্ছে ইসেম, ঠিক আছে? তারপরে হচ্ছে চাচা, খালা, এগুলো সবই ইসেম। এখন এই ইসিমের প্রত্যেকটা ইসিমেরই কিছু বৈশিষ্ট্য থাকে, মানে কোন দৃষ্টিভঙ্গি থেকে আপনি ইসিমকে দেখছেন তার উপর ভিত্তি করে এটার কতগুলো ক্লাসিফিকেশন আছে, কতগুলো প্রকার আছে, ঠিক আছে? এখন ইসিম কত প্রকার? এই ইসিম আমরা তো জানলাম যে কালিমা তিন প্রকার। কালিমা তিন প্রকার কি কি? ইসেম, ফেল, হরফ। এখন এই ইসেমের কি কোনো প্রকার আছে কিনা সেটা হচ্ছে কথা, এই ইসেমের কি কোনো প্রকার আছে? এখন কথা হচ্ছে যে কোন দৃষ্টিভঙ্গি থেকে আপনি প্রকার বের করতে চাচ্ছেন তার উপর ভিত্তি করে নির্ধারণ হবে যে এটার প্রকার কয়টা। এখন একটা ইসিমকে আমরা কয় কয় দৃষ্টিভঙ্গি থেকে দেখতে পারি? প্রথম দেখেন জেন্ডারের দৃষ্টিভঙ্গি থেকে দেখতে পারি। জেন্ডার মানে হচ্ছে লিঙ্গ, যেটা আমরা ইসে পড়ি, মানে গ্রামারে পড়ি, তাই না? তার মানে কি? তার মানে একটা ইসেম সেটা হয়তো বা আপনার পুরুষবাচক হবে, অথবা হচ্ছে মহিলা স্ত্রীবাচক হবে, তাই না? তো ইসিম আপনার হয় পুরুষবাচক হবে না স্ত্রীবাচক হবে। তাইলে জেন্ডারের বিবেচনায় দুই প্রকার, মানে এখানে কোনো ট্রান্সজেন্ডার নাই, ঠিক আছে? বা আপনার এখনকার তো জেন্ডারের কোনো অভাব নাই, ঠিক আছে? LGBTQ, তারপরে প্লাস আরো কত কিছু আছে। এবং পশ্চিমে দেখা যাচ্ছে যে ওয়েস্টার্ন কালচার এটা নিয়ে মানে কত কিছু হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো যাই হোক, আমরা সেই দিকে না যাই। আমাদের আহ আরবিতে যে কোনো ইসিম হয় সেটা পুরুষবাচক হবে অথবা স্ত্রীবাচক হবে, এটা একটু মাথায় রাখি। হয় পুরুষবাচক হবে অথবা স্ত্রীবাচক হবে, ঠিক আছে? এখন বাংলায় দেখেন, বাংলায় আপনারা যদি মনে থাকে আপনাদের গ্রামারে, বাংলা ব্যাকরণে আমরা লিঙ্গ পড়েছি বা হচ্ছে জেন্ডার পড়েছি, কিন্তু সেখানে কিন্তু চারটা ভাগ ছিল। আপনাদের যদি মনে পড়ে, একটা হচ্ছে আহ পুংলিঙ্গ, একটা হচ্ছে স্ত্রীলিঙ্গ, আর একটা হচ্ছে ক্লীবলিঙ্গ, আর একটা হচ্ছে উভয় লিঙ্গ, ঠিক আছে? বাংলা বাংলা ব্যাকরণের কথা বলছি আমি। বাংলা ব্যাকরণে চার ধরনের জেন্ডার আছে। যেমন ধরেন চাচা, এটা হচ্ছে পুংলিঙ্গ, পুরুষবাচক। তারপরে চাচি, এটা হচ্ছে স্ত্রীবাচক।
তারপরে ধরেন হচ্ছে তারা। এখন তারা, বাংলা তারা শব্দটা মানে এটা পুরুষও বোঝাইতে পারে, মহিলাও বোঝাইতে পারে। ঠিক আছে, এটা উভয় লিঙ্গ। আবার ধরেন কলম। এখন কলম শব্দের কোনো লিঙ্গ বাংলায় নাই। কলম শব্দটার কোনো জেন্ডার বাংলায়, সব বাংলা ভাষায় নাই, এই কারণে এটাকে বলা হয় ক্লিব লিঙ্গ। ঠিক আছে, মানে এটা হচ্ছে মানে লিঙ্গের কনসেপ্ট বা হচ্ছে জেন্ডারের কনসেপ্ট এর ভিতরে আসবে না। এটা হচ্ছে বাংলা ভাষার কথা। কিন্তু আরবিতে যে কোনো ইসিম হোক না কেন, সেটা আইদার পুরুষবাচক হবে অথবা স্ত্রীবাচক হবে। খুব সিম্পল, মানে ঝামেলা নাই। মানে ক্লিব লিঙ্গ, তারপরে হচ্ছে উভয় লিঙ্গ, পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, এত ঝামেলা নাই। আরবিতে যে কোনো ইসেম আইদার সেটা পুরুষবাচক অথবা স্ত্রীবাচক, অন্য কোনো কিছু হওয়ার সুযোগ নাই। যে কোনো কলম, খাতা, বই, চেয়ার, টেবিল সবকিছু, মানে এই যে বই দেখতেছেন, আরবিতে বই যে যে আরবির বইয়ের যে প্রতিশব্দ সেটা হচ্ছে কিতাব। এখন কিতাব হচ্ছে হয় স্ত্রীবাচক হবে অথবা পুরুষবাচক হবে। কলমটাও, মাদ্রাসাটাও, টেবিলটাও, আকাশ, সে, তুমি, আমি, আরিফ, সালমা, সুন্দর, চাচা, খালা, সবকিছু যত এসএম আছে আরবিতে, এগুলো হয় পুরুষবাচক হবে অথবা স্ত্রীবাচক হবে। তো আরবিতে পুরুষবাচক শব্দের নাম, ওটাকে বলা হয় মুজাক্কার। এই জিনিসগুলো একটু মুখস্থ করে রাখবেন। পুরুষবাচক হচ্ছে মুজাক্কার, স্ত্রীবাচক হচ্ছে মুআন্নাস। ঠিক আছে, মুআন্নাস। তাহলে পুরুষবাচক মুজাক্কার, স্ত্রীবাচক মুআন্নাস। তাহলে জেন্ডারের বিবেচনায় আমরা পেয়েছি, ইসিম পেয়েছি দুই প্রকার। জেন্ডারের বিবেচনায় ইসিম পেয়েছি দুই প্রকার, পুরুষবাচক আর স্ত্রীবাচক। পুরুষবাচক, স্ত্রীবাচক, ব্যাস, সিম্পল। তাহলে ইসেমের প্রকার আমরা পড়তেছি, তাহলে লিঙ্গের বিবেচনায় ইসেম হচ্ছে দুই প্রকার। ঠিক আছে, এবার আসেন গ্রামারে আরেকটা জিনিস আমরা পড়ছি বাংলা ভাষায়, যেটাকে আমরা বলি বচন। আপনাদের মনে আছে কিনা বচন? আর ইংলিশ গ্রামারে সেটাকে বলা হয় নাম্বার। ঠিক আছে, ইংলিশে বলা হয় নাম্বার, বাংলায় বলা হয় বাংলায় বলা হয় হচ্ছে বচন। অর্থাৎ প্রত্যেকটা ইসেম সেটা হয়তো এক বচন অথবা বহু বচন। ঠিক আছে, বাংলা ভাষায় যেমন বই, এটা হচ্ছে বই হচ্ছে এক বচন। আপনি যদি বলেন যে বইগুলো, তাহলে এটা হচ্ছে বহু বচন। কলম এক বচন, কলমগুলো বহু বচন। তারকা এক বচন, তারকারাজি বহু বচন। শিক্ষক এক বচন, শিক্ষক মন্ডলী বহু বচন। ঠিক আছে, নেতা এক বচন, নেতৃবৃন্দ বহু বচন। তো এই যে বৃন্দ, রাজি, মন্ডলী, গুলো, তারপর হচ্ছে আমরা বলি যে গণ, মুসলমান গণ। ঠিক আছে, গণ শব্দ এগুলো হচ্ছে আপনার বহু বচনের শব্দ। তাইলে বাংলা ভাষায় আমরা দেখেছি যে বচন, ঠিক আছে, বচন যেটাকে ইংলিশে বলা হয় নাম্বার, এটার বিবেচনায় আমরা বাংলা ভাষায় দেখেছি এক বচন, আবার দেখেছি বহু বচন। ঠিক আছে, দুই জিনিস দেখেছি, এক বচন এবং বহু বচন। তো এটা হচ্ছে বাংলা ভাষার গ্রামার অনুযায়ী। বাংলায় প্রত্যেকটা শব্দ হয় এক বচন হবে অথবা বহু বচন হবে, একের অধিক হইলেই সেটা বহু বচন। দুই, তিন, চার, পাঁচ, 100, 200, 10,000 যাই হোক না কেন, সবই বহু বচনের আন্ডারে। ইংলিশেও আমরা প্রিটি সেম, হয় এ পেন অথবা হচ্ছে পেন্স। এ পেন মানে হচ্ছে একটা পেন, একটা কলম, আর পেন্স মানে হচ্ছে অনেকগুলো কলম। বুক, বুকস। স্কুল, স্কুলস। মসজিদ, মসজিদস। আপনি জাস্ট একটা এস অথবা কোনো কোনো ক্ষেত্রে ইএস যোগ করে দিবেন, তাহলে আপনার কি হয়ে যাবে, আপনার বহু বচন হয়ে যাবে। প্লাস ইংলিশেও এক বচন এবং বহু বচন। আরবিতে এখানে একটু পার্থক্য আছে, মানে কোনোটাই আরবিতে সহজ, আবার কোনোটাই আরবিতে একটু জটিল। যেমন এইখানে কিন্তু আরবিতে সহজ ছিল। বাংলায় লিঙ্গ 4 প্রকার, কিন্তু আরবিতে মাত্র 2 প্রকার। আবার বচন বাংলায় হচ্ছে 2 প্রকার, কিন্তু আরবিতে 3 প্রকার। ঠিক আছে, আরবিতে আরেকটা কথা আছে, সেটাকে বলা হচ্ছে দ্বিবচন। দ্বিবচন। ঠিক আছে, তাইলে আরবিতে যে কোনো ইসেম হয় সেটা এক বচন হবে অথবা দ্বিবচন হবে অথবা বহু বচন হচ্ছে। আর দ্বিবচন কাকে বলে? এক বচন মানে তো একটা, দ্বিবচন মানে হচ্ছে দুইটা, আর বহু বচন মানে তিন বা তিনের অধিক। তিন বা তিনের অধিক হলে বহু বচন, দুইটা হইলে দ্বিবচন, আর একটা হইলে এক বচন। আরবিতে এরকম ভাবে, মানে শব্দগুলো এরকম। ঠিক আছে, তো সবগুলো এসএম এর সেটা এক বচন হইতে পারে, দুই বচন হইতে পারে অথবা তিন বচন হইতে পারে। তাহলে বচনের হিসেবে
বচনের বিবেচনায় ইসেম হচ্ছে তিন প্রকার। বচনের বিবেচনায় ইসেম তিন প্রকার। এক হচ্ছে এক বচন, দুই হচ্ছে দ্বিবচন, আর তিন হচ্ছে বহুবচন। এখন এগুলোর আরবি নামগুলো আমি একটু পাশে লিখে দিই, এটা একটু মনে রাখবেন। এক বচনকে বলা হয় হচ্ছে মুফরাদ বা ওয়াহিদ, আমরা ওয়াহিদই শিখবো। ঠিক আছে, ওয়াহিদ। দুই নাম দ্বিবচনকে বলা হয় তাসনিয়া বা মুসান্না, আমরা আপাতত তাসনিয়া লিখি। আর বহুবচনকে বলা হয় জমা, জমা। ঠিক আছে, তাহলে এক বচন, দ্বিবচন, বহুবচন, ওয়াহিদ তাসনিয়া জমা, ওয়াহিদ তাসনিয়া জমা। তাহলে বচন যেমন ধরেন বই। এখন আরবিতে এমন শব্দ আছে যেটা দিয়ে একটা বই বুঝাবে, আবার এমন শব্দ আছে যেটা দিয়ে দুইটা বই বুঝাবে, আবার এমন শব্দ আছে যেটা দিয়ে অনেকগুলা বই বুঝাবে। ঠিক আছে, এরকম আর কি। আমরা যখন আরবি দেখবো তখন সুবিধা হবে। আমি এখন ডিরেক্ট আরবি নিয়ে আসতে চাচ্ছি না, একটু কঠিন হবে। আপনারা বাংলায় বাংলায় একটু বুঝেন আগে, মানে যারা কিছুটা আরবি গ্রামার জানেন, মানে আপনার বাংলা গ্রামার জানেন অথবা ইংলিশ গ্রামার কিছুটা জানেন, তাদের জন্য খুবই সহজ হবে। যারা না জানেন তাদেরও বুঝতে সমস্যা হবে না, আমি খুব সহজে বলার চেষ্টা করছি। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে পেলাম, আমি এখানে একটা ক দেই। ক হচ্ছে লিঙ্গের বিবেচনায় ইসিম দুই প্রকার। খ হচ্ছে বচনের বিবেচনায় ইসিম তিন প্রকার। ঠিক আছে, আরো কোনো বচন আছে কি, আরো কোনো প্রকার আছে কিনা সেটা একটু দেখি। তারপরে ধরেন আরেকটা জিনিস যদি আমি বলি, যেমন ধরেন আপনার আরেকটা হচ্ছে আপনার একটা ইসেম, সেটা কি নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট? আপনারা যারা ইংলিশে কিছুটা ধারণা আছে, আর্টিকেল পড়ি আমরা, তাই না? হয় এ বুক অথবা হচ্ছে দা বুক, হয় আবুক অথবা হচ্ছে দাবুক। বই একটি বই, আর একটা হচ্ছে বইটি। পার্থক্য কি? পার্থক্য হচ্ছে একটা নির্দিষ্ট আর একটা অনির্দিষ্ট। আপনাকে যদি আমি বলি যে কলমটা কোথায়, তাহলে যখন আমি বলবো কলমটা কোথায়, তার মানে হচ্ছে একটা পার্টিকুলার কলমের কথা, একটা নির্দিষ্ট কলমের কথা বলছি, যে কোনো কলমের কথা আমি বলছি না। হয়তো আপনাকে আগে আমি কলমটা দিয়েছিলাম, অথবা কলমের কথা আপনি জিজ্ঞেস করেছিলেন, অথবা আপনার হাতে একটা কলম আমি দেখছিলাম, ওই কোনো একটা কলমের কথা আমি জিজ্ঞেস করতেছি যে কলমটা কোথায়। ঠিক আছে, অথবা আমি জিজ্ঞেস করলাম যে মোবাইলটা কই, তো মোবাইলটা কই মানে হচ্ছে আমার মোবাইলটা কই, বা হচ্ছে একটা নির্দিষ্ট মোবাইল কই, যেটার কথা আপনিও জানেন কোনটা, আমিও জানি কোনটা। ঠিক আছে, এই যে টা শব্দ বা টি শব্দ ব্যবহার করি হচ্ছে আমরা ওই নির্দিষ্টের ক্ষেত্রে, কোনো একটা যেটা ডেফিনিট বলে আরবি, ইংলিশে। ঠিক আছে, আর আরেক ভাবে বলা যায় যে আমি কিছু লিখতে যাচ্ছি, আমার কাছে কলম না, আপনাকে বললাম যে একটা কলম দেন তো। এখন একটা যে কোনো একটা কলম, সেটা মেটাডোর হোক, তারপরে অন্য বল পেন হোক, জেল পেন হোক, কিছু একটা হইলেই হয়েছে, মানে খালি একটা কলম দিলেই হয়েছে। এখানে আমি কোনো পার্টিকুলার নির্দিষ্ট কলম চাচ্ছি না। আপনি আরেকজনের কাছ থেকে আইনেও দিতে পারেন, বা নতুন কোনো কিনেও দিতে পারেন, বা অন্য কোনো মাধ্যমে দিতে পারেন। মানে এটা কোনো নির্দিষ্ট একটা কলম চাওয়া হচ্ছে না, আপনাকে বলছি একটা কলম দেন ভাই, আমি একটু লিখবো। তাহলে একটা কলম মানে হচ্ছে ওরা অনির্দিষ্ট কলম, এটা কোনো নির্দিষ্ট কলম না। আর যখন আমি বলবো যে কলমটা দেন, কলমটা দেন মানে হচ্ছে ওই যে আপনার যে হাতে যে কলমটা আছে ওইটা দেন। ঠিক আছে, অথবা লাল কলমটা দেন। তো যখন টা শব্দ ব্যবহার হয় তখন হচ্ছে নির্দিষ্ট হয়ে যায়। তো এই যে নির্দিষ্ট অনির্দিষ্টের বিবেচনায়ও আপনার ইসেমের প্রকার হয়। ঠিক আছে, নির্দিষ্ট অনির্দিষ্টের বিবেচনায় ইসেমের প্রকার হয়। তো ধরেন এটা আমি লিখি তাহলে, নির্দিষ্ট, নির্দিষ্টতার বিবেচনায়, ইংলিশে যেটাকে আর্টিকেল বলে, মানে এ, দা, এন, দা, এগুলা, অথবা হচ্ছে আপনার ডেফিনিট ইনডেফিনিটের ইয়া বলে যেটা। নির্দিষ্টতার বিবেচনায় ইসেম দুই প্রকার, হয় নির্দিষ্ট হবে অথবা অনির্দিষ্ট হবে। ঠিক আছে, এখন আরবিতে নির্দিষ্টের আরবি হচ্ছে আপনার, নির্দিষ্টের আরবিকে বলা হয় মারিফা, আর অনির্দিষ্ট আর হচ্ছে নাকিরা। ঠিক আছে, তাহলে নির্দিষ্টতার বিবেচনা ইসেম হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে মারিফা আর একটা হচ্ছে নাকিরা। তাহলে দেখেন আমরা তিনটা প্রকার পাইলাম।
ইসেমের। তিন ধরনের প্রকার পাইলাম: লিঙ্গের বিবেচনায় মুযাক্কার মুআন্নাস, বচনের বিবেচনায় ওয়াহিদ তাসনিয়া জমা, আর নির্দিষ্ট স্থার বিবেচনায় মারিফা নাকিরা। ঠিক আছে। আরেকটা পার্থক্য আছে, আরেকটা প্রকার আছে, ক্লাসিফিকেশন আছে, সেটা আমি বলে রাখতেছি, বাকি খুব বিস্তারিত কিছু বলবো না এখন, এত বোঝানোর কিছু না এখানে, ওটা আস্তে আস্তে পরে বুঝবেন, আপাতত ওইটা বুঝবেন না আপনারা। ঠিক আছে। দেখেন, আপনি আরবি যখন পড়তে যান, কখনো কখনো সেখানে আপনি দেখেন যে আহ আচ্ছা, আরবি পরে আগে একটু বাংলা দিয়ে বুঝায়। যেমন ধরেন, এই যে আমি শব্দটা, ঠিক আছে, কখনো সেটা আমি হচ্ছে, যেমন ধরেন বলতেছি যে আমি মানে কি, মানে আমার নিজের যে একটা সত্তা আছে সেটাকে বোঝাচ্ছে, তাই না? তো আমি বললাম যে আমি ভাত খাই, বা আমি আজকে বাইরে গিয়েছিলাম। তাহলে এখানে এই বাক্যে আমি বাইরে গিয়েছিলাম, তাই আমি একটু লিখে দেখাই আপনাদেরকে বোঝার সুবিধার্থে। দেখেন, আমি বাহিরে গিয়েছিলাম, এটা একটা বাক্য। আবার যদি বলি সে আমাকে দেখেছে, আবার যদি বলি যে আমার কাছে একটা কলম আছে। দেখেন, এই যে আমি শব্দ, ভালো করে খেয়াল করেন, এই যে আমাকে শব্দ, আবার এই যে আমার শব্দ, এই একজনই কিন্তু, আমি কিন্তু, মানে লোকটা কিন্তু একই, সেম জিনিস, কিন্তু বাক্যের কনটেক্সটে শব্দ পরিবর্তন হয়ে যাচ্ছে। কখনো এটা আমি হচ্ছে, কখনো সেটা আমাকে হচ্ছে, আবার কখনো সেটা আমার হচ্ছে। বুঝতে পারছেন ব্যাপারটা? এই যে পার্থক্যগুলো, মানে সেন্টেন্স কিন্তু, লোকটা কিন্তু আমি, কিন্তু আপনি আমাকের জায়গায় আমি আপনি বলতে পারবেন না সে আমি দেখেছে, এটা বলতে পারবেন না, আপনি এই আমিটা এখানে নিয়ে আসতে পারবেন না। ঠিক আছে, আপনি বলতে পারবেন না যে সে আমি দেখেছে, অথবা আমাকে বাহিরে গিয়েছিলাম। আপনি যদি বলেন তাহলে সবাই হাসবে, বা বুঝবে, বুঝতে পারবে যে হয়তোবা বিদেশি নতুন বাংলা ভাষা শিখতেছে, পুরোপুরি পারে না, এরকম বিদেশিরা অনেক সময় বলে। ঠিক আছে, বিদেশিরা এরকম হয়তো অনেক সময় বলে, যারা নতুন করে বাংলা ভাষা শিখে বা একটু একটু পারে, এরকম হয়তো তারা বলবে। আমার কাছে একটা কলম আছে, এখন আপনি যদি এখানে বলেন যে আমি কাছে একটা কলম আছে, তাহলে তো হবে না, কিন্তু জিনিসটা তো একই। এই আমি তো আমার কথাই তো বলতেছে, আমি যে মানুষটা, আমার কথাই তো বলা হচ্ছে, কিন্তু একটা বাক্যে সেটা হচ্ছে আমি, আর একটা বাক্যে সেটা হচ্ছে আমাকে, আর একটা বাক্যে সেটা হচ্ছে আমার। এই যে পরিবর্তনগুলো, এই পরিবর্তনগুলো কেন? কারণ বাক্যের মধ্যে এই শব্দটা কি হিসেবে সে এসেছে তার উপর ভিত্তি করে এটা রূপ চেঞ্জ হয়ে যায়। এখানে সে সাবজেক্ট, এখানে সে অবজেক্ট, আবার এখানে আছে সে মানে পজেসিভ ফর্ম বলে এটাকে। ঠিক আছে, এটা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, এটা হচ্ছে অবজেক্টিভ ফর্ম, এটা হচ্ছে পজেসিভ ফর্ম। এখন মানে আমি গ্রামারের জটিল জায়গাগুলো যাইতে চাচ্ছি না আপাতত, জাস্ট এটা বুঝালাম যে একই জিনিস, কিন্তু শুধুমাত্র বাক্যে এখানে হচ্ছে এ কর্তা, সে বাইরে গেছে, আর এখানে হচ্ছে সে কর্তা না, কর্তা এখানে সে। আর আমি যে এখানে আছি, এই আমিটা এখানে কর্তা না, আমি হচ্ছে এখানে অবজেক্ট। ঠিক আছে। তো আর এখানে আমার, এটা আবার অন্য জিনিস হয়েছে বাক্যে, সেই জিনিসগুলো আমরা সামনে ইনশাল্লাহ পড়বো আস্তে আস্তে। ঠিক আছে। এখন বাক্যে শব্দের অবস্থান কোথায় তার উপর ভিত্তি করে এটার রূপ চেঞ্জ হয়ে যায়। যেমন আমি, আমাকে, আমার, এখানে স্পষ্ট দেখতে পাচ্ছেন। ঠিক তেমনি ভাবে আপনার কোরআন যখন পড়তে যাবেন, আপনারা দেখবেন যে একটা জায়গায় আল্লাহু শব্দ আছে, আবার আরেক জায়গায় আল্লাহা শব্দ আছে, আবার আরেক জায়গায় দেখবেন যে আল্লাহ হি শব্দ আছে। আপনি পড়বেন যে কুল হুয়াল্লাহু আহাদ, ঠিক আছে, এখানে দেখবেন যে আল্লাহু, এখানে দেখবেন যে হু শব্দ। আবার দেখবেন বিসমিল্লাহি, ওইখানে আবার জের দিয়ে পড়া হচ্ছে বিসমিল্লাহি। কি ব্যাপার, এখানে আবার জের কেন? ওইখানে তো বিসমিল্লাহু হওয়ার কথা ছিল না, ওইখানে আল্লাহু পড়ছি, এখানে আবার হি কেন? ঠিক আছে। আবার আপনি অনেক জায়গায় পড়বেন যেখানে আল্লাহা। ঠিক আছে, আল্লাহা। কোথাও কোরআনে দেখবেন যে কিতাবা, কোথাও কিতাবি, কোথাও কিতাবু। এই যে যে পার্থক্যগুলো, জবর জের পেশের যে পার্থক্যগুলো শব্দের শেষে, এই পার্থক্যগুলোই হচ্ছে মূলত আপনার এই যে বাংলায় আমি যেরকম পার্থক্যগুলো দেখছি, ওইখানে জবর জেরের পেশের পার্থক্যটাই হচ্ছে ওই পার্থক্য। ঠিক আছে।
এখন এটার বিবেচনায় এটাকে এখন বাংলা ভাষায় আপনারা কারক বিভক্তি বলতে পারেন, তারপর আরো অনেক নাম দিতে পারেন। এখন কারক বুঝতে বুঝতে অনেকের মাথা গরম হয়ে যায়, এই জন্য আমি বাংলা গ্রামারের দিকে যেতে যাচ্ছি না। ঠিক আছে, জাস্ট আমি এভাবে বুঝালাম যে একই শব্দ বাক্যে কোথায় ব্যবহার হচ্ছে তার উপর ভিত্তি করে এটা কিছুটা পরিবর্তন হয়ে যাচ্ছে। এই পরিবর্তনের ভিত্তিতে আপনার ইসেমের প্রকার হচ্ছে 3 প্রকার। ঠিক আছে, এখন এটাকে আপনি কারক বিভক্তির নাম দিতে পারেন, অথবা আপনার অন্য কোনো কিছু। বাংলা আসলে বা কারক বিভক্তিও হয় না এটা, কিন্তু তারপরেও এটাকে আরবিতে বলা হয় ইয়েরাব। আমি জাস্ট আপনাদের আপাতত এটা বোঝার দরকার নাই, আমি শুধু লিখছি পরবর্তীতে যেন আমি রেফারেন্স হিসেবে এটা ইউজ করা যায় আর কি। হ্যাঁ, যে এটাকে বলে আরবিতে হচ্ছে ইয়ারাব। ঠিক আছে, ইয়ারাব বলে। তো এখন ইয়ারাব আমি পাশে তারপরে যে কারক বিভক্তি লিখে দিলাম, যাতে করে অনেকের মনে থাকতে পারে যে এটা হচ্ছে ও এই জিনিসটা পড়ছিলাম আমরা সেটা। তাহলে ইয়ারাবের বিবেচনায় ইসিম 3 প্রকার। ঠিক আছে, ইরাবের বিবেচনায় ইসিম হচ্ছে 3 প্রকার। তো একটাকে বলা হয় একটাকে বলা হয় মারফু। মারফু লাস্টে একটা ইয়া আছে আপনার, আইন আছে। মারফু। 2 নাম্বার হচ্ছে মানসুব। আর 3 নাম্বার হচ্ছে মাজরুর। এখন এটা কাকে বলে, কোনটা মানসুব, কোনটা মারফু, কোনটা এগুলা মাথায় কিচ্ছুই রাখা দরকার নাই। আপনার যদি কষ্ট হয় আপাতত এই অংশটা ভুলে যান, কোনো সমস্যা নাই। ঠিক আছে, আপাতত আপনারা এই অংশটা ভুলে যান যদি আপনাদের সমস্যা হয়। আর যদি মনে করতে পারেন যে না, এরকম একটা প্রকার আছে, 3 প্রকার, বাক্যে শব্দের অবস্থানের উপর ভিত্তি করে জবর জের পেশ শেষে চেঞ্জ হয়ে যায়, যদি মনে রাখতে পারেন তাহলে আপনি মনে রাখতে পারেন, কোনো সমস্যা নাই। আর যদি বেশি জটিল মনে হয় এইটুকু আপনি ভুলে যান। ঠিক আছে, তাইলে আমরা কি শিখলাম দেখেন সোফার। একটা হচ্ছে লিঙ্গের বিবেচনায় ইসেম। সবগুলো কিন্তু কিসের প্রকার পড়তেছি, ফেলের না, কিন্তু এগুলো সবই ইসেমের প্রকার। ঠিক আছে, এই সব হচ্ছে ইসেমের প্রকার। এখন আপনার একটা হচ্ছে লিঙ্গকে আরবিতে বলা হয় জিন্স। ঠিক আছে, তো ওই শব্দ আমি লিখলাম না এখানে, জাস্ট এভাবে বললেই হবে। লিঙ্গের বিবেচনায় ইসেম হচ্ছে 2 প্রকার, মুজাক্কার, মুআন্নাস। বচনের বিবেচনায় ইসেম 3 প্রকার, এক বচন, দ্বিবচন, বহুবচন, মানে ওয়াহিদ, তাসনিয়া, জমা। আর নির্দিষ্টতার বিবেচনায় ইসিম 2 প্রকার। ঠিক আছে, মারিফা, নাকিরা। আর এটা ঘ। ঘ হচ্ছে ইরাবের বিবেচনায় ইসিম 3 প্রকার, মারফু, মানসুব, মাজরুর। যদি কারো কঠিন মনে হয় আপাতত এটা ভুলে যান বলছি। ঠিক আছে, ভুলে গেলে হবে, সমস্যা নাই কোনো। আচ্ছা, এই হচ্ছে আমরা ইসিম নিয়ে আমাদের মূলত আলোচনা। ঠিক আছে, আমি এবার একটু ফিরে যাই আপনাদের যে বই আমরা পড়বো সেই বইয়ে ফিরে যাই। তাহলে এই যে 1 নাম্বার অধ্যায়ের শেষে যদি আপনি দেখে থাকেন, এই যে প্রথম যে অধ্যায় আমরা পড়েছি, শব্দ, বাক্য, জুমলা এবং কালিমা, কালিমা এবং জুমলা, এই 1 নাম্বার অধ্যায়ের শেষের দিকে যদি আপনি যান তাহলে আপনি পাবেন কিছু প্রকার দেওয়া আছে। এই যে আমরা পড়েছি যে নির্দিষ্ট, অনির্দিষ্ট, এটাকে তারুফ বলা হয়। তাহলে এসএম 2 প্রকার, একটা হচ্ছে নির্দিষ্ট, অনির্দিষ্ট, এখানে সেই উদাহরণ দেওয়া আছে আর কি। ঠিক আছে, ইসেম কয়েক ধরনের হইতে পারে, যেমন এই যে মুসলিমুন মানে একজন মুসলিম, যে কোনো একজন মুসলিম। আপনি যদি মুসলিম একটা দা মুসলিম বলেন বা আল মুসলিমও বলেন, একটা পার্টিকুলার মুসলিমের কথা বলা হচ্ছে, নির্দিষ্ট কোনো মুসলিমের কথা বলা হচ্ছে। ঠিক আছে, তো এইখানে দেখেন এই যে ইরাবের বিবেচনায় ইসেমের প্রকার দেখাচ্ছে, মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন, 3 ধরনের। এটা বাক্যে অবস্থানের ভিত্তিতে শব্দ চেঞ্জ হইতে পারে। আবার আদদ, আদদ মানে হচ্ছে বচন, বচন মানে হচ্ছে নাম্বার। তাহলে একজন মুসলিম, দুইজন মুসলিম, তিনজন মুসলিম, এগুলো বিস্তারিত আমরা সামনে পড়বো। জিন্স মানে হচ্ছে জেন্ডার বা লিঙ্গ, লিঙ্গের বিবেচনায় ইসেম 2 প্রকার, একজন মানে কি বলে আপনার পুরুষবাচক, স্ত্রীবাচক, মুজাক্কার, মুআন্নাস। ঠিক আছে, তো এইগুলা আমরা আগামী 4টা সেশনে, মানে এগুলা সব একটা সেশনে পড়বো না, জাস্ট আপনাদের মাথায় দেওয়া হলো একসঙ্গে। যদি আপনারা ভুলে যান কোনো সমস্যা নাই, কারণ আমরা প্রত্যেকটা সেশনে একটা করে পড়বো। যেমন আজকে আমরা শুধুমাত্র এই যে নির্দিষ্ট, অনির্দিষ্টতার বিবেচনায় যেটা, শুধুমাত্র এটা পড়বো। ঠিক আছে, শুধুমাত্র এটা পড়বো। এই যে আমাদের দ্বিতীয় চ্যাপ্টার,
এটা হচ্ছে এই মারিফা এবং নাকিরার আলোচনা। মারিফা এবং নাকিরা, নির্দিষ্ট এবং অনির্দিষ্ট। ঠিক আছে, তো এবার আসেন, বিসমিল্লাহ। তো 2 নাম্বার অধ্যায়ে নির্দিষ্ট অনির্দিষ্ট আসবে, তারপরে আবার 3 নাম্বার অধ্যায়ে জিন্স আসবে, 4 নাম্বার অধ্যায়ে এরা আসবে, 5 নাম্বার অধ্যায়ে আদত আসবে। সেগুলো আস্তে আস্তে আমরা পড়বো, আহ টেনশন নেওয়ার কিছু নাই। তো 1 নাম্বার হচ্ছে যেই প্রকারটা আমরা পড়েছিলাম, সেটা হচ্ছে মারিফা নাকিরা, নির্দিষ্ট অনির্দিষ্ট। আমরা ওইখানে হয়তো বা নাম্বারিং একটু উল্টাপাল্টা হয়েছে, ওটা সমস্যা নাই। এটার নির্দিষ্ট কোনো পদ্ধতি নাই যে এটা 1 নাম্বার 2 নাম্বার বা ক খ এরকম হইতে হবে, জরুরি না। নির্দিষ্ট অনির্দিষ্ট আমরা এখানে গতে রেখেছিলাম, ঠিক আছে, সমস্যা নেই। গ অনুযায়ী আপনারা পড়তে পারবেন। তো এই নির্দিষ্ট অনির্দিষ্ট আমরা এখানে বলেছিলাম কি, যে ইসিম হচ্ছে 2 প্রকার। আমরা তাহলে এইটা পড়লাম আজকে, হ্যাঁ, আজকে আমরা এটা পড়তে যাচ্ছি। তাহলে নির্দিষ্টতার বিবেচনায় ইসিম হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে মারিফা আর একটা হচ্ছে নাকিরা। মারিফা নাকিরা, নির্দিষ্ট অনির্দিষ্ট। মারিফা নাকিরা এটা সবার মুখস্থ করে ফেলতে হবে, ঠিক আছে। মারিফা নাকিরা, নির্দিষ্ট অনির্দিষ্টতার বিবেচনায়। আচ্ছা, একজন লিখেছেন যে আপনি বইয়ের সাথে মিল পাচ্ছেন না। বইয়ের সাথে মিল না পাওয়ার কারণ হচ্ছে আপনি সম্ভবত, আপনার কাছে আগের বইটা আছে, আগের যে ভার্সনটা, কিছু পরবর্তীতে চেঞ্জ করে নতুন ভার্সন হয়েছে আর কি, হ্যাঁ। তো খুব বেশি র্যাডিক্যাল পরিবর্তন না, কিছু পরিবর্তন হয়তো বা আছে। আমরা তো বলেছিলাম যে নতুন ভার্সনটা সংগ্রহ করেন, তবে যদি কেউ কারো কাছে আগের থেকেই পূর্বের কপি থেকে থাকে, তাহলে যদি কাজ চলে তাহলে চালাই নেন, সমস্যা নাই। আর যদি নতুনটা সংগ্রহ করতে চান তাহলে করতে পারেন, ঠিক আছে। আচ্ছা, তো এখন এখানে আসেন যে নির্দিষ্ট অনির্দিষ্টতার বিবেচনায়, তাহলে মারিফা মানে নির্দিষ্ট, নাকিরা মানে অনির্দিষ্ট। এখন প্রথমে আসেন নির্দিষ্ট। কিছু নাম তো, যেমন যে কোনো মানুষের নাম, মানুষের নাম মানে নির্দিষ্ট, সেটা কখনো অনির্দিষ্ট হয় না, ঠিক আছে। শুধু মানুষের নাম না, স্থানের নাম, জাতির নাম, বা কোনো জিনিসের নাম, যেখানে একজনই বোঝায়। ইব্রাহিম, আপনার বাবা আপনার নাম রাখছে ইব্রাহিম, তাহলে এটা আপনি একজন ইব্রাহিম। আর ইব্রাহিম নামে অনেক মানুষ থাকতে পারে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু প্রত্যেকের জন্য এটা নির্দিষ্ট, ঠিক আছে। আপনার বাবা আপনার নাম রাখছেন আহ আহ, ইব্রাহিম, তার মানে আপনার নাম ইব্রাহিম, এটা আপনি আর কেউ না, ঠিক আছে। মানে ইব্রাহিম বললে অনেক মানুষ বোঝা যাবে এরকম না, বা ইব্রাহিম শব্দের মধ্যে ইব্রাহিম শব্দটা অনেক মানুষকে সামিল করে, ব্যাপারটা এরকম না। যেমন ধরেন গাছ, আমি গাছের কথা বললাম, গাছ শব্দ, গাছ একটা ইসিম। এখন গাছ বললে কি কোনো নির্দিষ্ট গাছ বোঝায়? গাছ বললে আপনি দুনিয়ার সব গাছ বোঝায়, গাছ শব্দ কখনোই নির্দিষ্ট শব্দ না, ঠিক আছে। তো এটা একটা জাতিবাচক নাম, সব কিছু এটার ভিতর চলে আসে। আমি যদি বলি মানুষ, এখন মানুষ মানে কোনো নির্দিষ্ট শব্দ এটা না, এটা হচ্ছে পুরা যত আপনার ইয়া আছে, মানুষ যত শ্রেণী আছে, সব যত আপনার যাকে যে ব্যক্তি মানুষ, সে এটার ভিতর চলে আসবে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। তো আর কিছু হচ্ছে যে পার্টিকুলার নাম, যেমন আমি যদি বলি শহর, কারণ শহর বলতে কোনো নির্দিষ্ট শহরের কথা বলা হচ্ছে না, যে কোনো শহরই বোঝানো যাইতে পারে, ঠিক আছে। কিন্তু আপনি যদি বলেন ঢাকা, তাইলে এটা অন্য কোনো, এটা নিউ ইয়র্ক না, এটা হচ্ছে আপনার রিয়াদ না, এটা মক্কা না, এটা হচ্ছে অন্য কোনো শহর না, দিল্লি না, এটা হচ্ছে ঢাকা। মানে একটা পার্টিকুলার জায়গা, তখন এটা নির্দিষ্ট হয়ে যাবে। তাহলে যে কোনো ব্যক্তির নাম, স্থানের নাম, জাতির নাম, এটা বাই ডিফল্ট এটা মারেফা। আচ্ছা, আপনারা বইয়ের যদি মিল না পান, কাইন্ডলি আমাকে একটু পার্সোনালি যে তাহমিনাপুরকে মেসেজ দিবেন, অথবা আমাকে মেসেজ দিবেন, যে নাম্বারটা আপনাদের কাছে আছে। আর একটু বইয়ের ছবি তুলে দিবেন। বইয়ের ছবি তুলবেন হচ্ছে আপনারা এই যে প্রথম দিকে, এই যে এই 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 পেজটার ছবি তুলে দিবেন। এখানে কত সাল আছে দেখেন, সেপ্টেম্বর 2025 আছে কিনা, এটা একটু দেখে দিবেন, হ্যাঁ। অবশ্য সেপ্টেম্বর 25-এর বই কি বাজারে আসছে কিনা সেটাও তো কথা। আহ সেপ্টেম্বর তো গত মাসেই গেল। আপনাদের কাছে সেপ্টেম্বর 25-এর কাছে কারো বই আছে, সেপ্টেম্বর 25-এর বই? হ্যাঁ হ্যাঁ, আসছে আসছে, কিনেছে তো, সবাই তো কিনেছে এখানে বলছে যারা।
সেপ্টেম্বর 25 হইলে কোনো সমস্যা নাই, সেপ্টেম্বর 25 যদি না হয় দ্বিতীয় সংস্করণটা, তাইলে এটা আপনারা এটা চেঞ্জ করতে হবে, অথবা কারণ এটা রহমানিয়া.কম কে আমাদের বলে দেওয়া আছে যে আপনাদের এই বইটা দিবে। যদি এটা না দিয়ে থাকে তাহলে আপনাকে ভুল বই দিয়েছে। যদি ওখান থেকে নিয়ে থাকেন আপনি চেঞ্জ করে দিতে পারবে, সমস্যা নেই। তবে যদি অন্য কোথাও থেকে নিয়ে নিয়ে থাকেন সেটা তো আপনার দায়ভার, ওটা তো আর আমরা কিছু করতে পারবো না। ঠিক আছে? যদি সেপ্টেম্বর 25 হয়ে থাকে তাহলে এই বইটাই আপনারা পেয়েছেন, ঠিক আছে। আর যদি না হয়ে থাকে তাহলে আপনারা কাইন্ডলি নতুন ভার্সনটা নিয়ে নেবেন। রহমানিয়া.কম থেকে যদি নিয়ে থাকেন তাহলে ওইটা তারা তিনি ভুল দেওয়ার কথা না সেখান থেকে। যদি ভুল দিয়ে থাকে চেঞ্জ করে দিবে, সমস্যা নেই, আমরা বলে দিব। জি, আপনারা যারা সেপ্টেম্বর 25 নিয়েছেন যে বইটা, ওই বইটা কি এটার সাথে মিল আছে না? একটু জানান কাইন্ডলি। আচ্ছা, ঠিক আছে, তাহলে সমস্যা নেই, ওকে। তাহলে যেটা বলছিলাম সেটা হচ্ছে যে ব্যক্তিবাচক নাম, স্থানের নাম, জাতির নাম, কোনো ব্যক্তির নাম, স্থানের নাম, জাতির নাম, অথবা কোনো, এমনকি শুধু ব্যক্তি মানে নাম, মানুষের নাম না, কোনো অন্য কিছুর নাম হইতে পারে। যেমন ধরেন কুকুর, কুকুর নামটার মধ্যে পৃথিবীর সকল কুকুর চলে আসবে, এটা কোনো নির্দিষ্ট নাম না। কিন্তু আপনি যদি কোনো কুকুরের নাম, আপনি একটা কুকুর পালেন, সেই কুকুরের নাম রাখছেন টমি, ঠিক আছে, সেই এখন এই টমি নামটা কিন্তু সবার জন্য প্রযোজ্য না, সব কুকুরের জন্য প্রযোজ্য না, এইটা তখন নির্দিষ্ট নাম। ঠিক আছে? তাহলে যে কোনো ব্যক্তির নাম অথবা স্থানের নাম অথবা অন্য যে কোনো কিছুর নাম, যদি আপনি পার্টিকুলার কোনো জিনিসের নাম রাখেন তাহলে সেইটা নির্দিষ্ট, এটা বাই ডিফল্ট নির্দিষ্ট। ঠিক আছে? এখানে নতুন করে আর নির্দিষ্ট, এটা অনির্দিষ্ট হওয়ারই কোনো সুযোগ নাই। তো মক্কা, মক্কা দ্বারা পৃথিবীর অন্য কোনো নগরী বোঝানো হবে না। মক্কা দ্বারা মক্কা, আদ জাতি, আদ জাতি মানে একটা পার্টিকুলার জাতি বোঝাচ্ছে, আদ জাতি মানে অনেক জাতি বোঝায় না। জিব্রিল একটা ফেরেশতার নাম, আদম একটা নবীর নাম, ঠিক আছে, মোহাম্মদ একটা মানুষের নাম, ইব্রাহিম একজন মানুষের নাম। তো এরকম আর কি, এগুলো সবই মারিফা। নাকিরা শব্দগুলো হচ্ছে আপনার যে যের মাধ্যমে অনেকগুলা আপনার পার্টিকেল বোঝায়, একটা জিনিস না। কিতাব মানে একটা না, কিতাব মানে অনেক বই সেখানে অন্তর্ভুক্ত, অথবা সব ধরনের বইয়ের উপরে আপনি কিতাব বলতে পারবেন। কীর্তুন বিড়াল, এখন বিড়াল মানে নির্দিষ্ট কোনো বিড়াল না, সব বিড়ালের মধ্যে অন্তর্ভুক্ত। মানুষ, মানুষের ভিতর আমিও আছি, আপনিও আছেন, সবাই আছে। রজুল পুরুষ, সকল পুরুষ লোক এটার ভিতর অন্তর্ভুক্ত। নাস লোকজন, মা উন পানি, সব পানি এটার ভিতর অন্তর্ভুক্ত। ঠিক আছে? কলম, সব কলম এটার ভিতর অন্তর্ভুক্ত। তো তার মানে হচ্ছে এখানে অনেক অনেক শ্রেণী। কিন্তু আপনি যদি বলেন ইয়াসরিব, ইয়াসরিব মানে একটা জিনিসই বোঝাচ্ছে, এখানে সব জিনিস বোঝাচ্ছে না। ঠিক আছে? একটা পার্টিকুলার একটা নির্দিষ্ট শহরের কথা বোঝাচ্ছে ইয়াসরিব মানে। তো এই হচ্ছে পার্থক্য। এখন আপনার এই যে যে শব্দগুলো আছে ভালো করে খেয়াল করেন আপনারা, এই যে যে এগুলাকে বলা হয় ইসমুল জিন্স বা জাতিগত নাম, জাতিবাচক নাম। তাহলে যে জাতিবাচক নাম আছে যেটার ভেতর মূলত একটা শ্রেণী বোঝায়, পুরা জাতি বোঝায়। ইনসান মানে হচ্ছে মানব জাতি পুরাটাই বোঝাচ্ছে। কিত্তুন মানে বিড়াল জাতি পুরাটাই বোঝাচ্ছে, বিড়ালের পুরা প্রজাতি বোঝাচ্ছে। কলম মানে কলমের সকল কলমই বোঝাচ্ছে। এখানে এই যে যে ইসমুল জিন্স বলা হয় এখানে এদেরকে, এগুলা সবই নাকেরা। ঠিক আছে? এখন এইগুলাকে আপনারা ইংলিশে জানেন যে, যেমন ধরেন পেন, পেনের আগে যদি এ থাকে তাহলে এটা হচ্ছে ইনডিফিনিট, অনির্দিষ্ট। আ পেন একটা কলম। কিন্তু আপনি যদি দা নিয়ে আসেন তাহলে সেটা হয় কলম টি, নির্দিষ্ট হয়ে গেছে, কিন্তু এটা ইনডিফিনিট, এটা ডেফিনিট। এ পেন একটি কলম, দা পেন কলম টি। ঠিক আছে? এখন আরবিতে এই দা, আরবিতে কিভাবে আপনি নির্দিষ্ট করবেন? যেমন মা উন, নাসুন, কওমুন, রজুলুন, এগুলো সব অনির্দিষ্ট বোঝাচ্ছে। ইনসানুন মানুষ, একজন মানুষ বোঝাচ্ছে, যে কোনো একজন মানুষ হইতে পারে সেটা। ঠিক আছে? বা কিত্তুন বিড়াল বোঝাচ্ছে, যে কোনো একটা বিড়াল বোঝাচ্ছে, কোন নির্দিষ্ট বিড়াল বোঝাচ্ছে না। আপনি নির্দিষ্ট বানাবেন কিভাবে? নির্দিষ্টর জন্য নিয়ম হচ্ছে আলিফ লাম যুক্ত করতে হবে শুরুতে।
ঠিক আছে, আলিফ লাম মানে হচ্ছে নির্দিষ্ট। মিফতাহুন একটা চাবি, আল মিফতাহু চাবিটি, কলামুন একটি কলম, আল কলামু কলমটি, রজুলুন একজন লোক, আর রজুলু লোকটি। তাহলে এগুলা হচ্ছে সব ডেফিনিট, এগুলা সব হচ্ছে ইনডেফিনিট। এটা হচ্ছে এ, আর এটা হচ্ছে দা। পার্থক্য কি? ডেফিনিটে আলিফ লাম থাকে, আর ইনডেফিনিটে তানভিন থাকে। ভালো করে খেয়াল করেন, দেখেন, মিফতাহুন, কলামুন, রজুলুন, আর এখানে আছে আল মিফতাহু আলিফ লাম, আল কলামু, আর রজুলু। এখানে কিন্তু তানভিন নাই। মানে একটা শব্দ একই সঙ্গে আলিফ লামও আসবে তানভিনও আসবে, এটা হইতে পারে না, কারণ হয়তো সেটা নির্দিষ্ট হবে অথবা অনির্দিষ্ট হবে। একটা শব্দ একই সময়ে নির্দিষ্ট অনির্দিষ্ট দুইটা তো হইতে পারে না। তো এই কারণে আপনি আল মিফতাহুন বলতে পারবেন না, হয় মিফতাহুন অথবা আল মিফতাহু। আল মিফতাহু মানে হচ্ছে চাবিটি, আর মিফতাহুন মানে হচ্ছে একটি চাবি। ঠিক আছে, তাহলে আলিফ লামটাই হচ্ছে ইংলিশে দা আর্টিকেল। ঠিক আছে, আলিফ লামটাই হচ্ছে ইংলিশে দা, আর এই তানভিনটাই হচ্ছে এ। তাহলে যদি বলি ইনসানুন একজন মানুষ, রজুলুন একজন লোক, কিতাবুন একটা কিতাব, কিন্তু আপনি যদি বলতে চান কিতাবটি, আল কিতাব বলতে হবে তখন। ঠিক আছে, আল কিতাবু কিতাবটি। এই হচ্ছে বিষয়, এইটাই মূলত আজকের পড়া আমাদের। খুব কঠিন কিছু না, খুব কঠিন কিছু না। এইটা আমরা পিডিএফটা পেয়েছি, তো পিডিএফটা হচ্ছে এটা আগেই আমাদেরকে দেওয়া হয়েছে, পরে বোধহয় ওনারা দাম কিছুটা চেঞ্জ করেছেন। এই কারণে পরবর্তীতে হয়তো বা আপনার 20 টাকা বাড়ানো হয়েছে। হ্যাঁ, এটা এইটা আল কোরআনের ভাষায় বের হয়েছে, এটা এটা অন্য কেউ, মানে তারাই ছেপেছে। হয়তোবা প্রথমে ডিসিশন আগের মূল্য এরকম ছিল, পরবর্তীতে হয়তো 20 টাকা বাড়িয়েছে, এই আর কি, বাড়িয়ে পরে ছাপাইছে। তো আমার এটা তো আর ফিজিক্যাল বই না, যার কারণে আপনি এটাই পাইছেন এরকম না, এটা পরবর্তীতে আরো হয়তোবা কিছু চেঞ্জ হয়েছে, তারপরে হচ্ছে আপনি পাইছেন। ঠিক আছে, এটা ফিজিক্যাল বই হলে তাইলে বুঝতাম যে না, আমারটায় 380 লেখা আছে, আপনারটায় 400 লেখা আছে, ব্যাপার কি। এটা তো ফিজিক্যাল বই না। আপনাদের কাছে যেটা দিছে ওইটা হচ্ছে তারা ছাপানোর সময় চেঞ্জ করা হয়েছে আর কি। এই হচ্ছে বিষয়। আর বইয়ের ব্যাপার আবারও বলছি যে যারা যারা হচ্ছে রহমানিয়া.কম থেকে বই নিয়েছেন, তাদের কাছে যদি ভুল বই যায় সেটা চেঞ্জ করে দেওয়া যাবে, কারণ তাদেরকে আমাদের বলা আছে আপনাদেরকে আপডেটটা দেওয়ার জন্য। আর যদি আপনারা নিজেরা অন্য কোথাও থেকে সংগ্রহ করে থাকেন, তাহলে তো এটা আর আমাদের কিছু করার নেই। ঠিক আছে, আর পুরানো বই যেটা আছে, ওই পুরানো বই যদি আপনারা মিলায় পড়তে পারেন, আমি জানি না এক্স্যাক্টলি পুরানো বইটা কেমন, কিছু পরিবর্তন আছে আমি জানি। যেমন ধরেন এইখানে এই যে এইখানে এই টেবিল আকারে দেওয়া হয়েছে, ওইখানে টেবিল আকারে ছিল না, কিছু শব্দ হয়তো বা বাড়তি আছে ওইখানে ছিল না, বা অন্যরকম শেপ ছিল। তো আপনারা যদি মিলে পড়ে দিতে পারেন পড়েন, সমস্যা নাই, আমি বাধ্য করবো না নতুন বই কিনতে হবে। বাকি আমরা পুরা সেমিস্টার জুড়ে, মানে পুরা সেমিস্টার কি, মানে পুরা কোর্স জুড়ে আমরা এই বইটাই পড়বো, একদম এই বইটা শেষ করবো ইনশাল্লাহ, আমাদের প্ল্যান আছে। একটা একটা অধ্যায়, এরকম 40টা প্রায় অধ্যায় আমরা শেষ করব। আর এই পুরোটা শেষ করতে পারলে ইনশাল্লাহ আপনারা যদি ভালো মতো প্র্যাকটিস করেন এবং ঠিক মতো নোট করেন, প্র্যাকটিস করেন, সময় দেন, ইনশাল্লাহ প্রথম সেশনে আপনাদেরকে যেভাবে বলা হয়েছে, যে কাজগুলো করতে বলা হয়েছে, সেগুলো যদি আপনারা করেন ইনশাল্লাহ আশা করি সমস্যা হবে না। ঠিক আছে, আপনাদেরকে এই যে আপনাদের প্রথমে এই নোটটা দেওয়া হয়েছিল, এখানে বলা হয়েছে আপনাদের নিয়মিত ক্লাসে উপস্থিত হবেন, ক্লাসে মনোযোগী হবেন, প্রতিদিন কমপক্ষে ক্লাসের বাইরে 1 ঘন্টা সময় প্র্যাকটিস করবেন। যে বাড়ির যে কাজ করতে দেওয়া হয়, অর্থাৎ কিছু জিনিস মুখস্থ করতে দেওয়া হবে, কিছু প্র্যাকটিস করতে দেওয়া হবে, কিছু হচ্ছে বারবার পড়তে দেওয়া হবে, সেগুলো সেভাবে যথাযথভাবে হোমওয়ার্ক করবেন। এক্সারসাইজ বুক রাখবেন, একটা খাতা রাখবেন যেখানে আপনি এগুলো নোট ডাউন করবেন, ইম্পর্টেন্ট ক্লাসের পড়াগুলো। এই কাজগুলো যদি আপনি করে যেতে পারেন এবং এই কোর্সটা যদি শেষ করতে পারেন, আপনি ফিল করবেন যে ইনশাল্লাহ আগামী রমজান মাসের আগে আমরা যদি এটা শেষ করি, রমাদানে আপনি যখন কোরআন পড়বেন, আপনি যখন নামাজ আদায় করবেন, তখন আপনি আমাদের জানায়েন যে আপনার পরিবর্তনটা কতটুকু। মানে আমরা এখানে কিছু দাবি করব না, আপনি জানায়েন যে আপনার পরিবর্তনটা কতটুকু হয়েছে, এবং সেটা ফিল করেন ইনশাল্লাহ। ঠিক আছে, কিন্তু কষ্ট ছাড়া আপনি কখনোই আপনি সামনে অগ্রসর হতে পারবেন, কখনোই সামনে অগ্রসর হতে পারবেন। তো
তো এই জন্য আপনাদের এই কাজটা করতে হবে, প্র্যাকটিস করতে হবে ইনশাল্লাহ। তো আমরা কয়েকটা ক্লাস হয়তো লাইভ করতেছি, আজকেও লাইভ করতেছি, এটা আর সামনে লাইভ হবে না। তারপর থেকে শুধুমাত্র যারা গ্রুপে আছেন তারাই হচ্ছে আপনার ইয়াগুলো পাবেন, রেকর্ডিং গুলো পাবেন এবং ম্যাটেরিয়ালস গুলো পাবেন বা ক্লাসে জয়েন করতে পারবেন। তো এটা পরবর্তীতে আর সবার জন্য উন্মুক্ত থাকবে না, কারণ এরপরে আমরা আর স্টুডেন্ট নিবো না, সম্ভব হবে না। কারণ হচ্ছে এই যে 2-3টা ক্লাস চলে গেলে পরবর্তী তার কারো দ্বারা সম্ভব হবে না যে এগুলো শেষ করে আবার নতুন করে মানে তালে তাল মিলিয়ে চলা, এটা তারা আর পারবে না। তো তো এই জন্য আমরা নতুন স্টুডেন্টরা নিবো না পরে। তো আমাদের আজকের পড়া তাইলে আমি একটু সামারাইজ করি। আমরা প্রথমে যে জিনিসটা দেখেছি সেটা হচ্ছে যে ইসিমের কিছু প্রকার দেখেছি কয়েক বিবেচনায় আমরা। লিঙ্গের বিবেচনায় ইসিম কয়েকটা প্রকার আছে, বচনের বিবেচনায় ইসিম কয়েকটা প্রকার আছে, নির্দিষ্ট অনির্দিষ্টের বিবেচনায় ইসিম কতগুলো প্রকার আছে, ইয়ারাব মানে কারক বিভক্তির বিবেচনায় ইসিমের কয়েকটা প্রকার আছে। এই 4টা প্রকার আমরা দেখছি। এবং তারপরে আমরা এই যে দ্বিতীয় যে অধ্যায় সেটা হচ্ছে নির্দিষ্ট অনির্দিষ্টের বিবেচনায় ইসিমের প্রকারগুলো বলা হয়েছে। আমরা সবাই এই 2টা শব্দ মুখস্থ করবেন, না মারিফা নাকিরা, মারিফা নাকিরা, মারিফা নাকিরা সবাই মুখস্থ করে ফেলবেন। মারিফা মানে হচ্ছে নির্দিষ্ট, নাকিরা মানে হচ্ছে অনির্দিষ্ট। মারিফা কিভাবে বুঝবেন? কোনো কিছু নাম হইলেই মানে নির্দিষ্ট ব্যক্তি, নির্দিষ্ট স্থান, নির্দিষ্ট জাতি, নির্দিষ্ট মানে যে কোনো কিছু নাম হইলেই সেটা হচ্ছে মারিফা। আর নাকিরা হচ্ছে যেটা অনেক কিছু বোঝায়, ঠিক আছে, এটার ভিতর অনেক জিনিস আছে, এটা হচ্ছে নাকিরা। তো নাকিরাটাও মারিফা হয় যদি আপনি আলিফ লাম অ্যাড করেন, তাহলে সেই ইসমুল জিনসও মারিফা হয়ে যায়, ঠিক আছে। তো আলিফ লাম যদি থাকে তাহলে আপনি বুঝতে পারবেন যে শব্দটা মারিফা। আলিফ লাম যদি থাকে তাহলে আপনি বুঝতে পারবেন যে এটা হচ্ছে মারিফা। আর তানবিন থাকলে আপনি বুঝতে পারবেন সেটা হচ্ছে নাকিরা। একটা শব্দে কখনোই আলিফ লাম এবং তানবিন উভয়টা আসতে পারে না, আসবে না, কখনোই আসবে না। আলিফ লামও আছে, তানবিনও আছে, এটা কখনোই হতে পারে না। হয় আলিফ লাম থাকবে অথবা তানবিন থাকবে। কেন? কারণ হচ্ছে একটা সময় আপনারা ইংলিশে কখনো দেখছেন যে এ বি বুক, এরকম কোন শব্দ আপনি কখনো দেখবেন না যে এ ডি বুক। হয় এ বুক অথবা দি বুক, হয় একটি বই অথবা বইটি। একটি বইটি এটা হয় না। একটা শব্দ একই সাথে একই সময়ে কখনো নির্দিষ্ট এবং অনির্দিষ্ট দুইটাই হইতে পারে না। এই কারণে আলিফলাম এবং তানবিন, আলিফলাম যদি দেন তাহলে সেটা ডেফিনিট নির্দিষ্ট মারিফা, আর যদি তানবিন আসে তাহলে সেটা নাকিরা অনির্দিষ্ট, এবং সেটা ইনডেফিনিট। তো এই হচ্ছে আমাদের আজকের পড়া, ঠিক আছে। আর আমরা মাইক্রোসফটে ওয়ার্ডে যেটা দেখালাম সেটা আপনাদের, আমি যদি কোনো এটা এটা প্রতি ক্লাসে যে আমি এভাবে লিখে দিব এটা জরুরি না, কিন্তু আমি যদি কোনো সেশনে লিখি যেরকম আজকে লিখেছি এটা আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ নোট হিসেবে, ঠিক আছে, যেন আপনারা বুঝতে পারেন ইনশাল্লাহ। তাইলে আমাদের এই যে নির্দিষ্ট অনির্দিষ্টের যে প্রকার, এইটাই হচ্ছে মূলত আমাদের এই দ্বিতীয় অধ্যায়ের পড়া, ঠিক আছে। এই দ্বিতীয় অধ্যায়ের পড়াটাই হচ্ছে এই নির্দিষ্ট অনির্দিষ্ট নিয়ে। এবং এখানে আমি আরেকটা জিনিস অ্যাড করে দেই, সেটা হচ্ছে মারিফা মানে হচ্ছে নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, স্থান এর নাম। এখানে আরো অনেক কিছু, অ্যানিমেল টেনিমেল সবকিছু হইতে পারে। যদি কোনো কুকুরের নাম, আমরা কোনো বিড়ালের নাম যদি আপনি মিনি রাখেন, তাহলে ওই মিনি নামটাও তখন কি হবে, নির্দিষ্ট হয়ে যাবে। কিন্তু বিড়াল শব্দটা কিন্তু নির্দিষ্ট না, ঠিক আছে। মারিফা, আলিফ এবং লাম, মারিফা। শব্দের শেষে তানবিন থাকলে নাকিরা, ঠিক আছে। তানবিন ও আলিফ লাম একই শব্দে
আসতে পারে না। ঠিক আছে, এই হচ্ছে আপনার, আমি এটাকে একটু পয়েন্ট করে দেই ব্যাস। এই বিষয়গুলো একটু মনে রেখেন, বই দেখে একটু পড়বেন। ইনশাল্লাহ আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এখন কম পড়া আছে, এখন একটু বেশি প্র্যাকটিস করে অভ্যাস করে নেন, যাতে সামনেগুলো আস্তে আস্তে পড়তে পারে। ঠিক আছে ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে আমাদের আজকে আমরা এই পর্যন্তই থাকবে। আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আবারও, নেক্সট ক্লাস হচ্ছে আগামী রবিবারে। তার মানে আপনারা অনেক বড় একটা সময় পাচ্ছেন। বুধ বৃহস্পতি শুক্র শনি, 4 দিন, মানে রবিবারটাও তো ধরতে হবে কারণ রাতে ক্লাস তো। প্রায় 5 দিন আপনারা সময় পাচ্ছেন। তো এই 5 দিনে এই দুইটা চ্যাপ্টার যে যতটুকু আমরা পড়লাম, যারা ভিডিও আবার দেখতে চান পুরো ভিডিও আবার দেখতে পারেন, এবং নোট করে ফেলবেন ইনশাল্লাহ আলাদা করে খাতায়। কারোর সাথে ফ্যামিলি মেম্বার অন্য কেউ থাকলে প্র্যাকটিস করবেন তার সাথে, বা তাকে বোঝাবেন এই পুরো বিষয়টা। আমি আপনাকে যেভাবে বুঝাইছি আপনি আরেকজনকে বোঝান, দেখেন যে কোথায় সমস্যা হচ্ছে, তখন বের হয়ে যাবে। অথবা আপনার মাথায় ক্লিয়ার হয়ে যাবে পুরো ব্যাপারটা, আরেকজনকে বোঝানোর চেষ্টা করেন ইনশাল্লাহ। ঠিক আছে, তো আজকে আমাদের এই পর্যন্তই থাকবে। আর ভালো থাকবেন সবাই, দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। বিদেশি যারা আছেন, যারা বই সংগ্রহ করতে পারছেন না, তারা একটু আলাদাভাবে মেসেজ দিয়ে আমরা দেখি কি করতে পারি আপনাদের জন্য। তবে অবশ্যই সেটা বিদেশি নাম্বার, মানে বিদেশ থেকে হইতে হবে। ঠিক আছে, ঠিক আছে, ভালো থাকেন তাইলে, দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওস্তাদ একটু আপনি লিখে দেন, আমি কথা বলছি। আচ্ছা আপুরা, এখানে ক্লাস চলাকালীন নিতান্ত গুরুত্বপূর্ণ